আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। বাংলাদেশি পাসপোর্ট এখন বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে একটি। সেই সাথে বেশ কিছু পরিচিত গন্তব্যেও বাংলাদেশিদের জন্য উদ্বেগজনক হারে বাড়ছে ভিসা প্রত্যাখ্যান। ভিসার মেয়াদ শেষে কোনো দেশে অবস্থান এবং জাল নথি ব্যবহার এখন বড় সংকটে রূপ নিয়েছে, যা দেশের বহির্মুখী পর্যটন, কর্পোরেট ভ্রমণ এবং শ্রম অভিবাসন খাতকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বাংলাদেশিদের জন্য তৈরি হয়েছে এক কঠিন বাস্তবতা। সাম্প্রতিক সময়ে সবচেয়ে কঠোর ভ্রমণ ও ভিসা বিধিনিষেধের কবলে পড়েছেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। পূর্ব ইউরোপ এমনকি প্রতিবেশী ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে এ বিধিনিষেধ। ভিয়েতনাম, লাওস, মিশর, উজবেকিস্তান ও কাজাখস্তান ইতিমধ্যে বাংলাদেশিদের ভিসা কার্যত বন্ধ করে দিয়েছে। প্রতিবেশী ভারতও এখন চিকিৎসা ও শিক্ষা ক্যাটাগরিতেই সীমিত পরিসরে ভিসা দিচ্ছে। সবচেয়ে বিপজ্জনক সংকট দেখা দিয়েছে উপসাগরীয় দেশ ও মালয়েশিয়া, যেখানে বাংলাদেশে সবচেয়ে বড় শ্রমবাজার। সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়া এখন অদক্ষ শ্রমিকদের আর ভিসা দিচ্ছে না। জাল কাগজপত্র, নিয়োগ দুর্নীতি ও শ্রমিক অসন্তোষ এসব অভিযোগই নেওয়া হয়েছে কঠোর অবস্থান। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী 10 জুলাই এক অনুষ্ঠানে বলেন, বিদেশগামী বাংলাদেশিদের ভিসা জটিলতার অন্যতম প্রধান কারণ জাল সনদপত্র ও ব্যাংক স্টেটমেন্ট। এদিকে থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো জনপ্রিয় পর্যটন গন্তব্যেও বাড়ছে ভিসা জটিলতা। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর ও ভুটানের মতো সহজ বিকল্পে ভ্রমণ ব্যয় বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সব মিলিয়ে বাংলাদেশি ট্যুর অপারেটিং ব্যবসায় নেমে এসেছে মন্দাভাব। বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসন নীতির কড়াকড়ি আর নিজেদের অভ্যন্তরীণ দুর্বলতার হুমকির মুখে পড়েছে বাংলাদেশের অন্যতম বৈদেশিক আয়ের খাত শ্রম অভিবাসন। চন্দ্রা, নিউজ 24। কুয়েতকে অবৈধ অভিবাসী মুক্ত করতে আবারও কঠোর হচ্ছে দেশটির সরকার। নিয়মিত চালানো হচ্ছে অভিযান। গেল 2 মাসে 6,000-এর বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে তারা। নিজেদের নিরাপত্তা ও দেশের সুনাম রক্ষায় কুয়েতের আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়েতে অবৈধ অভিবাসীরা শ্রম আইন সহ বিভিন্ন আইন ভাঙায় আটক করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে মে ও জুন মাসে 6,000-এর বেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তবে কোন দেশের কতজন অভিবাসী রয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কুয়েত ত্যাগ করার শর্তে অবৈধ অভিবাসীদের গত বছর সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছিল কুয়েত সরকার, যার মেয়াদ শেষ হওয়ার পরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ এই সিদ্ধান্ত নেন বলে জানা যায়। এদিকে শিথিলতা এসেছে দেশটির শ্রমবাজারে। নিয়োগকর্তারা সহজেই আনতে পারছেন নতুন শ্রমিক। সাহেল অ্যাপসের মাধ্যমেও রয়েছে পার্ট টাইম কাজ করার সুযোগ, কিন্তু অনেকেই নিয়ম না মেনে অবৈধভাবে কাজ করায় বিপদে পড়ছেন। বিপদ থেকে বাঁচতে এবং দেশের সুনাম রক্ষায় কুয়েতের আইন মেনে কাজ করার আহ্বান জানান প্রবাসীরা। আমরা যে কোনো জায়গায় কাজ করলে কোম্পানির অনুমতি নিয়ে কাজ করলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা যদি বৈধভাবে কাজ করি তাহলে কুয়েত সরকার আমাদের কোনোভাবে হেনস্থা করবে না বা কোনো কিছু সুযোগ সুবিধা অনেক আছে। এখানে আমরা প্রবাসীরা যারা আছে অবশ্যই বৈধভাবে কাজ করার চেষ্টা করব। আপনারা পার্ট টাইমের সুযোগ আপনাদের কোম্পানি আপনাদেরকে দিয়েছে, কোম্পানি থেকে পারমিশন নিয়ে আপনি কাজ করতে পারতেছেন, কেননা আমরা কেন অবৈধভাবে কাজ করব। দেশটির সরকার কুয়েতে থাকা অভিবাসীদের জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছে, দেশের নিরাপত্তা এবং শ্রমবাজার সুশৃঙ্খল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দলের নিবন্ধন আবেদনে তথ্য ঘাটতি থাকায় এনসিপি সহ 144 দলকে 15 দিন সময় দিয়ে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। পাশাপাশি নতুন করে 5টি দেশে থাকা প্রবাসী ভোটার তালিকা সংগ্রহের জন্য অনুমতি পেয়েছে কমিশন। এছাড়া বিদেশের মাটিতে বসে ভোট দিতে 9 দেশ থেকে এখন পর্যন্ত 47,713 জন আবেদন করেছেন বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক।
5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করে নতুন 144টি দল। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বকারী ছাত্রদের গড়া নতুন দল এনসিপিও নিবন্ধনে আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে কাগজপত্র সহ বিভিন্ন তথ্যের ঘাটতি পাওয়ায় 62টি দলকে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে এনসিপি সহ 82টি দলকে 15 দিন সময় দিয়ে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে ত্রুটি বিচ্যুতি সংশোধন ও ঘাটতি পূরণ করতে হবে। এছাড়া বিদেশের মাটিতে বসে ভোট দিতে 9 দেশ থেকে এখন পর্যন্ত 48,080 জন আবেদন করেছে বলে জানিয়েছে এনআইডি মহাপরিচালক। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি জানান, পাবলিক আইপি না পাওয়ায় আটকে আছে জাপান প্রবাসীদের ভোটার কাজ। তবে আমেরিকায় এখনই প্রবাসী ভোটার তালিকা করা যাবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা, জর্ডান, মালদ্বীপ এবং ওমানেও কাজ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক সহ সবগুলো জায়গায় আমাদের যেখানে অফিস আছে ওগুলোতে আমরা এইটা চালু করার সম্মতি পেয়ে গেছি। নিউ ইয়র্কবাসীদেরই বেশি আগ্রহ ছিল। জাপানে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 15 তারিখের মধ্যেই এইটা আপনার চালু করা সম্ভব হবে, কিন্তু ওখানকার একটা টেকনিক্যাল সমস্যার কারণে যদি ওরা পাবলিক আইপিটা পেয়ে যায় আমাদের জনবল যাওয়ার পরে 10-12 দিন লাগবে। ভোটার কার্যক্রম শুরু হওয়ায় খুশি প্রবাসীরাও। অন্তর্বর্তীকালীন সরকার যেই সুবিধাটা আমাদেরকে দিয়েছেন সেজন্য আমি মালদ্বীপ প্রবাসীদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। অনলাইনের মাধ্যমে ভোট প্রয়োগ করার সুযোগ করে দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে থানা পর্যায়ে এখন পর্যন্ত 51 জন থানা নির্বাচন অফিসারকে বদলি করা হয়েছে বলেও জানিয়েছে ইসি। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার আন্দোলন ইউকের উদ্যোগে লন্ডনের ইস্ট লন্ডনের উডহাম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দ সভা। 14 জুলাই বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক ও সাংবাদিক KM আবু তাহের চৌধুরী। সভা পরিচালনা করেন সলিসিটর M ইয়াউর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মোকাব্বির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ রহমত আলী, MA বর, কাউন্সিলর আবু তালহা চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুস্তফা, প্রফেসর মিসবাহ কামাল ও রেজাউল করিম মৃধা সহ অনেকে। প্রবাসীদের অনলাইনে ভোটার নিবন্ধন ও পোস্টাল ব্যালটে ভোট প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানান তারা বলেন, সরকারের সদিচ্ছা থাকলে প্রবাসীদের যে কোনো দাবি বাস্তবায়ন সম্ভব। প্রবাসী বাংলাদেশিদের নাম অনলাইনে রেজিস্ট্রেশন করা হবে এবং আগামী ত্রয়োদশ নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। আমরা প্রবাসী বাংলাদেশ আমাদের পক্ষ থেকে সরকারের সিদ্ধান্ত সাধুবাদ এবং স্বাগত আমরা জানাচ্ছি। আমাদের সংবিধানের আলোকে এবং আমাদের যে জন্মগত অধিকার সেই রায়ের বাস্তবায়ন হতে যাচ্ছে। পোস্টাল ভোটের মাধ্যমে এই ভোটাধিকারের সুযোগ দিয়েছে, তবুও আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি এভাবে আস্তে আস্তে হয়তো আমরা একদিন হাই কমিশনের মাধ্যমে ভোটাধিকার প্রদানের সুযোগ পাব। যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের ইমপ্রেশন হলে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা। 13 জুলাই আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারপারসন মফিজ খান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গুলজার খান এবং সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু। চেয়ারপারসন মফিজ খান ট্রাস্টের সামগ্রিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। সভায় সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রেজারার সহ বিপুল সংখ্যক ট্রাস্টি উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। সার্বিকভাবে সহযোগিতা করেন সহসভাপতি মিসবাহ উদ্দিন, সহসভাপতি প্রফেসর ফরিদ আহমদ, সহকারী কোষাধ্যক্ষ হাসানুজ্জামান নুরু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরীফুল ইসলাম সহ অনেকে। মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডে পাথর নিক্ষেপকারী সাদা শার্ট পরা যুবককে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আজ তাকে আদালতে তোলা হতে পারে। এই হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত বুধবার রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ নামে ওই ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এদিকে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে ওই ঘটনায় 9 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, সোমবার রাত 1টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এই নান্নু ভাইরাল ভিডিওতে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন।
এর আগে 13 জুলাই রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে 2 জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় 19 জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহত সোহাগের বোন। পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের টিটিপির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শামীম মাহফুজ গাইবান্ধার কলেজপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের এসপি মাহফুজুল আলম রাসেল সাংবাদিকদের জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সাভার মডেল থানায় এটিইউর দায়ের করা একটি মামলায় র্যাব সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে শামীমকে গ্রেফতার করে এবং সেদিনই তাকে এটিইউতে হস্তান্তর করে। পরে শামীমকে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করতে হলে গণভোট লাগবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এছাড়া সংসদে উচ্চকক্ষ নিয়ে সব দল একমত হলেও তার গঠন প্রক্রিয়া নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে দলগুলোর মধ্যে। সংসদের উভয় কক্ষ এবং নারী আসনে পিআর পদ্ধতি চায় জামায়াত, আর কোনোভাবেই পিআর পদ্ধতি মানবে না বিএনপি, এমনটাই জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। দ্বিতীয় দফার 13তম দিনের বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এর মধ্যে নিম্নকক্ষের 300 সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হবেন। উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে 100 জন। তবে উচ্চকক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন? নিম্নকক্ষে দলগুলোর পাওয়া আসনের ভিত্তিতে উচ্চকক্ষে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে, নাকি সারা দেশে প্রাপ্ত ভোটের অনুপাতে নির্ধারিত হবে উচ্চকক্ষের আসন? এ নিয়ে তুমুল আলোচনা হয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 13তম দিনের বৈঠকে। কয়েকটি রাজনৈতিক দল উচ্চকক্ষে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে সদস্য নির্বাচনের কথা বললেও এর বিরোধিতা করে বিএনপি। কেউ চান পিআর পদ্ধতিতে, মানে প্রাপ্ত ভোটের অনুপাতে। তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও ঐক্যে আসা যায়নি, ঐকমত্যে আসা যায়নি। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন অনেক দল তুলেছে। আর আমরা পিআর পদ্ধতিতে চাই না উচ্চকক্ষ। এই ডেডলক পজিশনে আজকে কমিশন যেটা রুলিং দিয়েছে, তারা এই কনভারসেশনটা আজকে আবার অ্যাডজর্ন করে মুলতবি করে দিয়েছে। তারা আগামী রোববার এটার উপর একটা রুলিং দেবে। বৈঠকে আলোচনা হয় সংবিধান সংস্কার নিয়েও। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দেয় দলগুলো। অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে এই জায়গায় একমত হওয়া গেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি 58 অনুচ্ছেদের ঘ এবং উমর মধ্যে দিয়ে যুক্ত হবে, সেগুলো যদি ভবিষ্যতে সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়, পদক্ষেপ নেওয়া হয়, তার জন্য গণভোটের প্রয়োজন হবে। যারাই ক্ষমতা আসে মেজরিটি দল প্লাস অন্যান্য যে দলগুলো আছে, রাষ্ট্রের প্রয়োজন হলে তো সকলেই এখানে একমত হবে। সুতরাং রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক, এটা হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল, নট ফর ওয়ান পার্টি। মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদের দিকে আমাদেরকে অগ্রসর করার কথা ভাবা হয়, তাহলে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেগুলো পূরণ হবে না। সেক্ষেত্রে টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে, আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। সংসদে নারী আসনের সংখ্যা 50 থেকে 100-তে উন্নীত করার পক্ষে মত দেয় বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। তবে নারী প্রতিনিধিরা কোন পদ্ধতিতে নির্বাচিত হয়ে আসবেন তা নিয়ে মতৈক্য হয়নি। যদি আমরা কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিএনপির বিরুদ্ধে আঙুল তোলার আগে আয়নায় নিজেদের বিভৎস চেহারা দেখতে জামায়াতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। মঙ্গলবার বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশ যেমন ভারতের দালালদের হবে না, তেমনি পাকিস্তানের দালালদেরও হবে না। মিটফোর্ড হত্যাকাণ্ড বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই বিক্ষোভ মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিল নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিল। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতারা অভিযোগ করেন তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে নেমেছে জামায়াত, শিবির, এনসিপি ও ইসলামী আন্দোলন। তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের এখনো সময় আছে, এখন আপনারা ঠিক হয়ে যান। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বলি, যতই ষড়যন্ত্র করেন আলটিমেটলি সত্যই কিন্তু টিকে থাকবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। মিটফোর্ডের সামনে সোহাগ হত্যাকাণ্ড পরিকল্পিত ও সাজানো চক্রান্ত বলেও অভিযোগ করেন তিনি। একটি মহল এই হত্যাকাণ্ডের যতটুকু বিচার চাওয়া উচিত ততটুকু বিচার চাইছেন না, যতটুকু প্রতিবাদ করা উচিত ততটুকু প্রতিবাদ না করে আঙ্গুল একটা দিয়ে রেখেছেন বিএনপির দিকে। কর্মসূচি থেকে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানী নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বললেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার মেনে নেবে না দলটি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। সংবিধানের ৪র্থ তফসিলে তার বর্ণনা থাকবে। ভবিষ্যতে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে যেন কোনো শাসক গোষ্ঠী প্রশ্ন তুলতে না পারে, সেজন্য এই সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকেও বৈধতা দেয়া হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ অভ্যুত্থান নিয়ে ছাত্রদলের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। আগস্টের 5 তারিখের আগে এই জুলাই সনদ প্রণয়ন করতে হবে। আমরা এটাকে বলি জাতীয় সনদ, কারণ জুলাই ঘোষণাপত্রের সাথে জুলাই সনদ বললে অনেকে কনফিউজ হয়ে যায়, সেই জন্য এটাকে জাতীয় সনদে বলা দিতে হবে। কিন্তু যেই ধীর গতি লক্ষ্য করছি তাতে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে। আশা করি আমরা করতে পারবো, আমি আশাবাদী মানুষ। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালনে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শহীদের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ আদর্শে দেশকে বিভক্ত করে রেখেছিলেন শেখ হাসিনা। 24-এর গণ অভ্যুত্থান তার তোয়াক্কা করেনি। সামনে নতুন বাংলাদেশ হবে বিভাজনহীন, বৈষম্যহীন জনতার বাংলাদেশ। মঙ্গলবার বিকালে ভোলায় জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যে বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আমজনতার বাংলাদেশ হবে। নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 500 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক। ক্ষমতায় থাকার সময় প্রভাব বিস্তার করে গেছেন শেখ হাসিনার আস্থাভাজন ও আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান। ক্ষমতার পট পরিবর্তন পর দেশ ছেড়ে পালানো নারায়ণগঞ্জের এই সাবেক এমপির বিরুদ্ধে এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে আলাদা 2টি মামলা।
9টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ছিল প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।